হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে আপনারা সবাই জানেন যে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত আপনার ওয়েদার অ্যাডভাইজারি জারি করা হয়েছে। প্রচণ্ড গরম পড়বে নিউ ইয়র্ক সহ পূর্বাঞ্চলে এবং এটা 100 ডিগ্রির উপরেও ছাড়িয়ে যেতে পারে। এক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই গরমের অবস্থায় আপনাদের করণীয় কীভাবে নিজেকে আপনি নিরাপদ রাখবেন এবং কুলিং সেন্টার কোথায় কোথায় আছে না আছে, কী সুবিধা দেওয়া হবে, এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। আজকে 2 নম্বরে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে যে আপনারা জানেন আজকে একটা ব্রেকিং নিউজ, তা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্মগত নাগরিক বিরোধী নির্বাহী যে অধ্যাদেশ ছিল সেটাকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ইমিগ্রেন্টদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস, অর্থাৎ তার এই যে নির্বাহী অধ্যাদেশ এটা ঠিক না, এটা বলেছে সুপ্রিম কোর্ট এবং এতে ইমিগ্রেন্টদের মধ্যে স্বস্তির সুবাতাস বইতে এই বিষয়টি আলোচনা করব। যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে নাগরিকত্ব সংক্রান্ত যে সংবিধানের 14তম সংশোধনীর যে সুবিধা, এই সুবিধা ট্রাম্প বা ইমিগ্রেন্ট বিরোধী কংগ্রেস এটাকে বাতিল করতে পারবে কিনা, এই বিষয়টি আজকে আলোচনা করব। বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার, অর্থের বস্তা নিয়ে হাজির প্যানেল কুশলীরা, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন ডক্টর মাসুদুল হাসান, অ্যাটর্নি ইসরাত সামি আমাদের সাথে থাকবেন, জনাব হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন, সাথে আছেন নাজমুল আহসান। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলি সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ জুন মাসের শেষ দিন, বছরের অর্ধেক আজকে শেষ হয়ে যাচ্ছে, 30শে জুন। কাতার কেন্দ্রিক কূটনৈতিক অনিশ্চয়তা যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির সম্ভাবনাকে স্পষ্ট করে তুলেছে। যুক্তরাষ্ট্রের দূত দুজন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও উইটকফ দোহায় পৌঁছেছেন, যদিও কাতারি কর্মকর্তারাও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কোনো উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা নেই। অতএব জেরেড কুশনার এবং উইটকফকে কি উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে ধরা হচ্ছে না কাতারের পক্ষ থেকে, এবং এটাই কি একটি কূটনৈতিক জটিলতা সৃষ্টি করেছে। এবং এবং কাতার যেহেতু বলেছে কোন উচ্চ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা নেই, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে ঘোষিত 2জন উচ্চ পর্যায়ের দূত সেখানে পৌঁছেছেন দোহায়। ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। সেই জন্য যদিও প্রেসিডেন্ট ট্রাম্প গতকালই বলেছেন যে এদের অবস্থার কোনো পরিবর্তন হবে না, তবে সেই আশাবাদ থেকে এখনো বলা যাচ্ছে যে দুই পক্ষে হয়তোবা আবার বৈঠকে বসবে। গতকাল আমি জানিয়েছিলাম যে টেকনিক্যাল ইস্যুতে তারা প্রথমে বৈঠকগুলো করবে। তবে কাতার যে বৈঠকের আহ্বান করেছিল বলে গতকাল বলা হয়েছিল, কাতার আজকে জানিয়েছে যে সেই ধরনের বৈঠকের কোনো পরিকল্পনা নাই এবং ইরানের পক্ষ থেকেও কেউ আসছে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 2জন গিয়ে দোহায় পৌঁছেছেন ইতিমধ্যেই। এবার আসি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের সবচেয়ে ঐতিহাসিক রায়, দ্বিতীয় মেয়াদের শাসনামলে যেটি সুপ্রিম কোর্ট আজ দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেদিন দায়িত্বভার গ্রহণ করেছিলেন দ্বিতীয় মেয়াদের প্রথম দিন, বলা যায় যে প্রথম নির্বাহী আদেশ যেটি তিনি বলেছিলেন, দিয়ে স্বাক্ষর করেছিলেন, সেটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব যে বিধান যুক্তরাষ্ট্রের 14তম সংশোধনীতে রয়েছে তার পরিবর্তন করতে চান। এবং সেই নাগরিকত্বের যুগান্তকারী রায় সুপ্রিম কোর্ট আজ 5-4 ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্বাহী আদেশের বিরুদ্ধে রায় দিয়েছে। এই 5 এবং 4 জন ভোটারের মধ্যে 4 জন হচ্ছেন রক্ষণশীল, 5 জনের মধ্যে 3 জন হচ্ছেন উদারপন্থী এবং বাকি 2 জন হচ্ছে রক্ষণশীল। একজন জন রবার্টস, প্রধান বিচারপতি, যাকে প্রেসিডেন্ট সিনিয়র বুশ নিয়োগ দিয়েছিলেন, খুব সম্ভবত যতটুকু মনে করতে পারি 1990 সালে। তিনি প্রায় 36 বছর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং এরপরে যিনি এই নাগরিকত্ব বিধানে পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন করেনি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশকে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃকই মনোনীত হয়েছিলেন এবং তিনি অ্যামি বারেট কোয়েন, তিনি অ্যামি কোয়েন বারেট, সেটা একটু পরে বলছি। তবে এই বিষয়টি যেটি এই নাগরিক আদেশের বিষয়টি হচ্ছে যে যা অবৈধ অভিবাসীদের সন্তানদের
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকারকে সীমিত করার চেষ্টা করা হয়েছিল ট্রাম্পের সেই নির্বাহী আদেশে। এই ঐতিহাসিক রায়টি যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার পর থেকে গত ১৫৮ বছরের আইনি নজিরকে আরো সুদৃঢ় ও শক্তিশালী করবে। আপনাদের অনেকেরই মনে থাকতে পারে যে আমরা আগে জানিয়েছিলাম যে এই অনুষ্ঠানে যখন এই প্রথম সংবাদটি করা হয় নির্বাহী আদেশ সম্পর্কে, প্রায় ১০০ বছর আগেও সুপ্রিম কোর্ট একই সিদ্ধান্ত দিয়েছিল। প্রায় ১০০ বছর পর আজকে আবার সুপ্রিম কোর্ট সেই একই সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের মাটিতে যারা জন্মগ্রহণ করবেন তারা সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের পৈতৃক অবস্থান, তাদের বাবা-মার অবস্থান যুক্তরাষ্ট্রে বসবাসের ব্যাপারটি বৈধ কি অবৈধ সেটি কোনো ধর্তব্য বিষয় নয়। প্রধান বিচারপতি রবার্টস এই রায়ের পক্ষে বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতৃত্ব দিয়ে লিখেছেন আজকে যে এসব শিশু যুক্তরাষ্ট্রের এখতিয়ারভুক্ত। তারা নাগরিকত্ব সংক্রান্ত ধারার অর্থাৎ যুক্তরাষ্ট্র সংবিধানের ১৪তম সংশোধনীতে যা ১৫৮ বছর আগে গৃহীত হয়েছিল সিটিজেনশিপ ক্লজে যে উভয় শর্তই পূরণ করে। তারা তারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এবং এর এখতিয়ারভুক্ত। সংবিধান অনুযায়ী তারা জন্মসূত্রেই যুক্তরাষ্ট্রের নাগরিক। বিচারপতি রবার্টসের সাথে একমত পোষণ করেন বিচারপতি সটোমায়ার, বিচারপতি কেগান, বিচারপতি ব্যারেট এবং জ্যাকসন। এই বিচারপতি ব্যারেটই হচ্ছেন প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত বিচারপতি সুপ্রিম কোর্টে। বিচারপতি ক্যাভানা যিনি প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক মনোনীত হয়েছিলেন এই রায়ের আংশিক সমর্থন ও আংশিক দ্বিমত পোষণ করেন। অন্যদিকে বিচারপতি থমাস, বিচারপতি স্যামুয়েল আলিটো এবং বিচারপতি গর্সিচ রায়ের সাথে দ্বিমত পোষণ করেন। এর আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের অধিকার পরিবর্তনে ট্রাম্প প্রশাসনের পক্ষে সরকারের আদালতে সলিসিটর জেনারেল পক্ষে আদালতে সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল ডি জন সাওয়ার বলেছিলেন যে সংবিধান সাময়িকভাবে ভিসাদারী কিংবা অবৈধভাবে বসবাসকারীদের সন্তানদের নাগরিকত্ব দেয় না। বর্তমান সময়ের অবৈধ অভিবাসন পরিস্থিতি অতীতের বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এর জবাবে সেদিন প্রধান বিচারপতি জন রবার্টস বলেছিলেন পৃথিবী নতুন হতে পারে কিন্তু সংবিধান যুক্তরাষ্ট্রের একই রয়েছে। সুপ্রিম কোর্টে পরাজয়ের পর জন্মসূত্রে নাগরিকত্ব প্রথা বাতিলের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের ৬-৩ ব্যবধানে রায়ের বিষয়ে ৩০ জুন দেওয়া নিজের প্রথম প্রকাশ্য বিবৃতিতে ট্রাম্প হতাশা প্রকাশ করেন এবং এই রায়ের মাধ্যমে তার জারি করা একটি নির্বাহী আদেশ আটকে দেওয়া হয়, যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের সন্তানদের কেবল যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়ার কারণে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া থেকে বিরত রাখা। তবে এই বিষয়ে সুপ্রিম কোর্ট অবশ্য মন্তব্য করেছে যে কংগ্রেস চাইলে এই আইনটি পরিবর্তন করতে পারে, অর্থাৎ ১৪তম সংশোধনী পরিবর্তনের অধিকার এখতিয়ার শুধুমাত্র যুক্তরাষ্ট্র কংগ্রেসে রয়েছে। তবে সেটি অত্যন্ত জটিল কাজ যুক্তরাষ্ট্রের সংবিধান পরিবর্তন করা, এবং সংবিধান পরিবর্তনে শুধু কংগ্রেসে পাশ করলে হবে না, সংবিধানে এটিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ স্টেটের নিজস্ব আইন পরিষদে সেটি পাশ করতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন করা কিংবা পরিবর্তন করা খুবই দুরূহ কাজ। এবং গত ১০০ বছরেও সেই ১৪তম সংশোধনের আইনি ১০০ বছর আগে রায় দেওয়ার পরও পক্ষে সেটি কোনো কংগ্রেসই সেটি পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়া আজ সুপ্রিম কোর্টের প্রদত্ত অপর একটি রায়ে সুপ্রিম কোর্ট নির্বাচনী প্রচারণা অর্থায়ন সংক্রান্ত দীর্ঘদিনের একটি বিধিনিষেধ বাতিল করেছে, যা রিপাবলিকানদের অত্যন্ত একটি বড় দাবি ছিল। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও অন্যান্যদের চ্যালেঞ্জ করা এই বিধানটি দলীয় কমিটিগুলোর জন্য স্বতন্ত্র প্রার্থীদের সাথে সমন্বয় করে অর্থ ব্যয়ের সীমানা নির্ধারণ করে দিত। অর্থাৎ যেটাকে বলা হয় ক্যাম্পেইন ফাইন্যান্স এবং ক্যাম্পেইনে স্পেন্ডিং করা, অর্থাৎ নির্বাচনী প্রচারণা ব্যয় করার যে সীমানা সেটিকে উন্মুক্ত করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। রক্ষণশীল বিচারপতি ব্রেট কাভানাফের লেখা ৬-৩ ব্যবধানের এই রায়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টের ৬ জন বিচারপতি সবাই রক্ষণশীল, তারা এই রায়ের পক্ষে মত দিয়েছেন, এবং ৩ জন উদারপন্থী বিচারক তারা এই রায়ের বিপক্ষে মত দিয়েছেন। এবং তাদের রায় আদালতের এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাজনৈতিক ব্যয়কে মত প্রকাশের একটি ধরন হিসাবে গণ্য করার নীতির ভিত্তিতে আরোপিত বিধিনিষেধগুলো যুক্তরাষ্ট্র সংবিধানের প্রথম সংশোধনীর আওতায় বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় আপনার অর্থ ব্যবহারকে সীমিত করে দেওয়ার অর্থ হচ্ছে
বাক স্বাধীনতাকে অধিকার যেটি রয়েছে সেটিকে লঙ্ঘন করা। ন্যাশনাল রিপাবলিকান সিনেটোরিয়াল কমিটি, ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটি এবং 2022 সালের নির্বাচনে প্রতিনিধিত্বকারী দুইজন প্রার্থীর প্রচার শিবির থেকে এই আইনি চ্যালেঞ্জটি জানানো হয়েছিল। এই দুই প্রার্থীর মধ্যে একজন ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি তখন ওয়াহিও থেকে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এবং তৎকালীন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সদস্য রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ ট্যাবট, যিনি একই স্টেট ওয়াহিও থেকে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। এবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের একটি নতুন গবেষণায় দেখা গেছে যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতির ফলে সমগ্র যুক্তরাষ্ট্রে বাড়ি ও ভারী ভাড়ার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত থেকে ঢালাওভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়ার কারণেই এই বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়ার দাম মূল্য বেড়েছে। সেটি দেখিয়েছে ফেডারেল রিজার্ভের একটি গবেষণা। ডালাস ফেডারেল রিজার্ভের গবেষকরা দেখেছেন যে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাইডেন প্রশাসনের আমলে অননুমোদিত অভিবাসীদের ব্যাপক আগমনের ফলে আবাসন চাহিদা অসম্ভব রকম ভাবে বেড়ে যায়, যা যুক্তরাষ্ট্রের অনেক বাজারে বাড়ি ও ভাড়ার দাম বাড়াতে ভূমিকা রেখেছে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটি এবং তার আশেপাশের এলাকাগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত। গবেষণাপত্রটির হিসাব অনুযায়ী অননুমোদিত অভিবাসী ও শ্রমিকের সংখ্যা 1% বাড়লে বাড়ি ও ভাড়ার মূল্য যথাক্রমে 2.2% ও 1.4% বৃদ্ধি পায়। গবেষকরা আরো উল্লেখ করেছেন যে পর্যালোচিত বাজারগুলোতে অর্থাৎ রিয়েল এস্টেট মার্কেটগুলোতে বাড়ি ও ভাড়ার দাম বাড়ার পেছনে অভিবাসনের ভূমিকা ছিল যথাক্রমে 30% ও 20%, অর্থাৎ ইমিগ্রেশনের ভূমিকা ছিল বাড়ি ভাড়ার দাম এবং বাড়ি ভাড়া মূল্য বাড়ানোর ক্ষেত্রে যথাক্রমে 30 ও 20%। তবে তারা আবাসন সরবরাহ সীমাবদ্ধতাকেও এক্ষেত্রে একটি বড় কারণ হিসাবে চিহ্নিত করছে। শুধু অভিবাসনের কারণে নয়, আবাসন পাওয়ার সীমাবদ্ধতা, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ আবাসন মুক্ত নেই, সেটাও একটি বড় কারণ এই ভাড়া বৃদ্ধির এবং বাড়ির মূল্য বৃদ্ধির। গতকাল সোমবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের এক ঘোষণায় জানানো হয়েছে যে আগামী জানুয়ারিতে কংগ্রেস থেকে অবসর নেওয়ার পর স্পিকার এমিরেটাস ন্যান্সি পেলোসি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে ন্যান্সি পেলোসি ইনস্টিটিউট ফর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করবেন এবং সেখানে কংগ্রেস বিষয়ক একটি কোর্সে যৌথভাবে শিক্ষাদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ন্যান্সি পেলোসি ইনস্টিটিউটের প্রাথমিক তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল $50 মিলিয়ন, যার মধ্যে ইতিমধ্যেই $30 মিলিয়ন সংগৃহীত হয়েছে, $35 মিলিয়ন সংগৃহীত হয়েছে। এই ইনস্টিটিউটের লক্ষ্য হলো এমন নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাদের গড়ে তোলা যারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করার কাজে নিবেদিত প্রাণ হয়ে থাকবেন। আজ মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নিউ ইয়র্কের সিটি কাউন্সিলের সাথে তার $125.8 বিলিয়ন সিটি বাজেট নিয়ে শেষ মুহূর্তে একটি সমঝোতায় পৌঁছেছেন। গতকাল বলেছিলাম সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার কারণে স্থগিত হয়ে গেছে বাজেটের উপরে বিল ভোটাভুটি গ্রহণ করাটি, সেটি কিন্তু আজকে তারা সমঝোতায় পৌঁছেছেন। এই চুক্তির ফলে ভাড়া সহায়তা অর্থাৎ রেন্টাল অ্যাসিস্ট্যান্স কর্মসূচির যে সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সীমিত বা সংকুচিত করা হয়েছে, একটি সিদ্ধান্তে যা নিউ ইয়র্ক সিটির কঠিন আর্থিক পরিস্থিতিরই প্রতিফলন। সিটির স্বল্প আয়ের বাসিন্দাদের জন্য এই কর্মসূচির সম্প্রসারণকে সীমিত করার বিষয়টি গত বছর মেয়র পদপ্রার্থী হিসেবে মামদানি দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির কিন্তু পরিপন্থী একটি দিক, কিন্তু তা সত্ত্বেও তাতে আজকে সমঝোতায় পৌঁছেছেন মেয়র হিসাবে মামদানি প্রথম এই বাজেট চুক্তিতে এনওয়াইপিডির সদস্য সংখ্যা বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থেকেও সরে এসেছেন, যে প্রস্তাবটির জন্য তার মিত্ররাই তার সমালোচনা করেছিলেন। পাশাপাশি এতে নিউ ইয়র্ক সিটির পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহন ভাড়া ছাড়ের কর্মসূচি, অর্থাৎ যারা ফেয়ারের আওতায় আরো বেশি সংখ্যক মানুষকে নিউ ইয়র্ক সিটির ট্রানজিট সুবিধা অর্ধেক মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া, সেটি সম্প্রসারণ করা হয়েছে।
মেয়র মামদানি আরো জানিয়েছেন এর মাধ্যমে তিনি বিনামূল্যে বাস পরিষেবা চালুর প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ কাছাকাছি পৌঁছলেন, সেটি তার বক্তব্য। নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি এখন অত্যন্ত যন্ত্রণার একটি বিষয় দাঁড়িয়েছে ই বাইক। যত্রতত্র দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং এতে প্রাণহানিও ঘটছে। এই এই সমস্যাটি সমাধানের জন্য নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ এবং সিটি পুলিশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী গত সোমবার কুইন্সে একটি মোপেডের যাত্রী হিসাবে যাওয়ার সময় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। মোপেডটি গাড়ির একটি খোলা দরজায় ধাক্কা দিয়ে ছিটকে গিয়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর কয়েক ঘন্টা পর ব্রঙ্কসে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ৯৩ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হন। এনওয়াইপিডির তথ্য মতে আগের রাতে ব্রুকলিনের একটি পার্কে ভিড়ের মধ্যে একটি মোটরসাইকেল ঢুকে পড়লে ১২ জন আহত হন এবং ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দুর্ঘটনা ঘটানো মোটরসাইকেলটি নিবন্ধিত ও বৈধ হলেও চালকের কোনো লাইসেন্স ছিল না বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। নিউ ইয়র্ক সিটির ট্রাফিক ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুনের মধ্যে মোটর চালিত ২ চাকার যানবাহন যেমন ই বাইক, স্ট্যান্ড আপ স্কুটার, মোটরসাইকেল, মোপেড এবং ডার্ট বাইক ও এটিভির মতো অফ রোড যানবাহন দুর্ঘটনায় ২৮ জন প্রাণ হারিয়েছেন গত ৬ মাসে, প্রায় সেটি ২৮ জুন পর্যন্ত প্রায় ৬ মাস। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ২০% বেশি। সে সময় এই ধরনের ঘটনায় ২৩ জন মারা গিয়েছিলেন। এই পরিসংখ্যান গত সোমবারের মৃত্যুর ঘটনাগুলি অন্তর্ভুক্ত করা হয়নি, তাহলে আরো বৃদ্ধি পেত। শুধুমাত্র কুইন্সবরো ব্রিজে মে মাসের শেষ থেকে জুন মাসের শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তারা ১১৩টি ট্রাফিক লঙ্ঘনজনিত জরিমানা জারি টিকিট ইস্যু করেছেন। তবে কুইন্সবরো ও অন্যান্য ব্রিজে দায়িত্বরত কর্মকর্তারা মূলত রাস্তার শুরু ও শেষের অংশে বেপরোয়া গাড়ি চালানোর উপর নজর রাখছেন। সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে ব্রিজের মাঝখানে অবস্থান করা তাদের জন্য কঠিন, কারণ সেখানে নিরাপদে অবস্থান করা সম্ভব নয়। আবার আসি বিশ্বকাপ ফুটবলের খেলায়। আজ নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফুটবলের দুর্দান্ত পারফরম্যান্সে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফ্রান্স পরবর্তী রাউন্ড অফ 16 গিয়েছেন, যেখানে তারা প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচে অংশ নেবেন আগামী ৪ জুলাই ফিলাডেলফিয়াতে। আজকের এই গোল করার মধ্যে ২টি গোল করেছেন এমবাপ্পে এবং তার দ্বিতীয় গোলটি ছিল এবারের বিশ্বকাপের অত্যন্ত দর্শনীয় একটি গোল। অপর খেলায় নরওয়ে ২-১ গোলে হারিয়েছে আইভরি কোস্টে এবং তারা পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। আপাতত এখানে শেষ করি। দিনে আরেকটি খেলা এখনো বাকি আছে, রাত ১০টায় মেক্সিকো খেলবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে ইকুয়েডরের বিরুদ্ধে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ। সোসাইটি কি হচ্ছে? সোসাইটিতে আমি গিয়েছিলাম, আমি তো শুনলাম ৩০,০০০-এর মধ্যে যদি ভোটার হয় প্রায় $৬ লক্ষ হবে শুধু ভোটার সংগ্রহ। তারা বলছে ২৫,০০০ থেকে ৩০,০০০, ৩০,০০০ পর্যন্ত হয়তো যাবে না শেষ পর্যন্ত, কিন্তু বিপুল পরিমাণ ভোট জমা পড়েছে গতকাল এবং আজকে। তবে আমি সেখানে দেখছি এবং বিভিন্ন প্রার্থীদেরও তাদের মোটামুটি এক ধরনের নির্বাচনী প্রচারণার কাজও শুরু করেছেন কয়েকজনে, আমি লক্ষ্য করেছি। স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে। এবং আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে এত $100 নোট সোসাইটি অফিসে আর কখনো কেউ দেখেছে বলে মনে করতে পারছে না। টাকার বস্তা আপনি দেখেছেন? মানে অর্থের ডলারের বস্তা? বস্তা দেখিনি, এনভেলপ দেখেছি, ইয়েলো এনভেলপ দেখেছি। কারণ $৬ লক্ষ তো বস্তা হয়, এটা তো আর সত্যি নোট না। $৬ লক্ষ তো আর একজনে দেয়নি, $৬ লক্ষ বেশ কয়েকজনে দিয়েছে, মিলে দিয়েছে। তবে সর্বোচ্চ যেটা আমার কাছে মনে হয়েছে, প্রত্যেকটা এনভেলপই যতটুকু আমি অনুমান করতে পেরেছি $৫,০০০ করে সেখানে রাখা ছিল, কারণ এর বেশি গুনতে গেলে তো সময় লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দর্শনীয় সুশৃঙ্খল ভাবে সদস্যপদ জমা দেওয়াটা সম্পন্ন হচ্ছে, এখনো বোধহয় শেষ হয়নি। তবে সোসাইটির সেক্রেটারি আমাকে জানিয়েছেন যে যত রাতই হোক না কেন সোসাইটি এই পর্যন্ত কয়জন সদস্য সংগ্রহ করা গেছে কিংবা কতজন সদস্যপদ গ্রহণ করেছেন সেটি তারা জানিয়ে দেবেন। আরেকটি ব্যাপার আমি বলতে চাই, আমার মনে হচ্ছে বলি, সেটি হচ্ছে যে সোসাইটির কর্মকাণ্ড সম্পর্কে নানান সমালোচনা কমিটিতে সবসময় হয়ে থাকে, কিন্তু যখন ভোটের সময় আসে তখন ভোটারের কোনো অভাব হয় না এবং এই ভোটের নির্বাচনের ব্যাপারে আগ্রহের কোনো কমতি দেখা যায়, কমতি হয় না। রাইট,
সবাই থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আমিন মেহেদী আছেন, পরে কথা বলবো, বাট যাই আমরা অ্যাটর্নি ইসরাত স্বামী আমাদের সাথে আছেন এবং আমাদের হাসান ভাই আছেন। হাসান ভাই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জয়েন করার জন্য। অ্যাটর্নি ইসরাত স্বামী, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম, অনেকদিন পরে আপনি আসসালাম। আসলেন আমাদের প্রোগ্রামে, আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। জানতে চাই যে আজকে আপনি শুনেছেন যে সিটিজেন বার্থরাইট, যেটা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের মধ্যে বার্থরাইটের যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের যে নির্বাহী অধ্যাদেশ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এটা অবৈধ বলেছে। হোয়াট ইজ ইয়ার কমেন্ট এজ এন অ্যাটর্নি? এটা একটা স্বস্তির নিঃশ্বাস আফটার আ লং মেনি মেনি ডিসিশন যেটা হয়েছে আমাদের, মানে আমাদের অনেকেরই আশা ছাড়া অনেকগুলো ডিসিশন হয়েছে যেগুলো আমাদের আশাহত হয়েছি। তো সেখানে আজকের রায় দিয়ে সুপ্রিম কোর্ট আবারও দেখালো যে ইউএসএ হ্যাজ সেপারেশন অফ পাওয়ার, জাস্টিসেস স্টিল হ্যাভ দ্য পাওয়ার, যেটা আজকে সুপ্রিম কোর্ট দেখিয়ে দিয়েছেন যে এক্সিকিউটিভরা ইচ্ছা করলেই যে কোনো কিছু, যে কোনো ল পাস করতে পারে না। দে নিড the US Supreme Court showed that there is a separation of power, and the court showed with the people that birthright citizenship still there, how it was in 14th Amendment. 14th Amendment বলেছে US soil-এ যদি কোনো children born হয়, regardless of their parents, 14th Amendment প্যারেন্টসদের কোনো ডিটেলস চান নাই, জাস্ট বার্থ হইলেই সে ইউএস সিটিজেন হবে। সেটাই জাজরা প্রমাণ করলো যে যে ইউএস আমাদের ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে অনেকগুলো আর্গুমেন্ট পেশ করা হয়েছিল যে প্যারেন্টসদের এখানকার ডোমিসাইল হতে হবে, লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, অল দিস কোর্ট রিজেক্টেড ইট কমপ্লিটলি। কোর্ট বলেছে যে 14th অ্যামেন্ডমেন্টের ল্যাঙ্গুয়েজে যখন এটা নাই, আমরা সেটা ইম্পোজ করতে পারি না। আর যদি অ্যামেন্ডমেন্ট চেঞ্জই করতে হয়, দেন ইট হ্যাজ টু গো থ্রু দ্য কংগ্রেস, উইচ ইজ আ ভেরি ডিফিকাল্ট প্রসেস, যেটা আমরা জানি। এবং সেখানে প্রেসিডেন্টের কোনো ভ্যাটো পাওয়ার নাই, কংগ্রেসের মাধ্যমে এবং 2/3 মেজরিটি হইতে হবে। সো দিস ইজ ভেরি, মানে খুবই, আমরা আজকে এটা নিয়ে খুবই উল্লাসিত এবং খুবই খুশির একটা জিনিস। আমরা অনেকেই এটা নিয়ে খুব আশাহত ছিলাম যে প্রথম দিন এসেই উনি বার্থরাইট সিটিজেনশিপকে এফেক্ট করেছে যে nobody can be a citizen unless their parents, one of the parents are lawful permanent resident or legal. So এটা যদিও উনি করেছেন এবং জাজ তখনই ডিস্ট্রিক্ট কোর্ট জাজেরা ইনজাংশন দিয়েছিল ওভারঅল, সেটাই এখনো বলবৎ রয়েছে। এবং ইটস লাইক জন চিফ জাস্টিস আমাদের সাথে আরো 4জন, লাইক 5 against 4 ডিসিশন দিয়েছে, উইচ ইজ ভেরি ক্লোজ। যেমন 4 জাজেস ডিসেন্ট করেছে এটা থেকে। সো এই নির্বাহী আদেশটা ইলিগাল এবং আনকনস্টিটিউশনাল, সেটাই প্রমাণিত হয়েছে আর কি। সো এটা প্রমাণিত হয়েছে যে এই নির্বাহী অধ্যাদেশ যেটা ছিল, এটা একটা বায়াস অধ্যাদেশ ছিল, একটা বায়াস এবং অ্যান্টি ইমিগ্রেন্ট একটা সেন্টিমেন্ট থেকে এই অধ্যাদেশ জারি করেছিলেন, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের সাথে অসঙ্গতিপূর্ণ। জি, রাইট। আচ্ছা, সো আপনি তো জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, উনি তো বা তার যে প্রশাসন, তারা ইমিগ্রেশন বিরোধী অনেক পদক্ষেপ নিচ্ছেন। এই আজকের এই রায়ের মাধ্যমে আপনি কি মনে করেন যে অন্য অনেকগুলো বিষয়ে তিনি যেমন টিপিএস তিনি বাতিল করে দিচ্ছেন, তিনি, আপনি জানেন ঢাকার যারা অ্যাপ্লিক্যান্ট তাদের ব্যাপারটা কি আমি জানি না, হয়তো আপনি একটু বলতে পারবেন। যে আমি পরশুদিন একটা রিপোর্ট দেখেছি যে তাদের ওয়ার্ক পারমিট রিনিউ করতে দেওয়া হচ্ছে, মানে রিনিউ করা হচ্ছে না, রিনিউও করা হচ্ছে না, মাসের পর মাস তারা বসে যাচ্ছে। সো আপনার কি মনে হয় যে সুপ্রিম কোর্টের রায়ের পরে আপনারা কোনো হোপ দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ইতিবাচক কিছু করতে পারে? আমরা মনে করছি এই যে টিপিএসেও যে এতগুলো লোককে একসাথে জাস্ট বলে দেওয়া ওভারঅল, it's not going to work like that. So case by case basis they should deal with it. দেখেন এত বছর ধরে এই জিনিসগুলো, যেমন 2010 থেকে টিপিএস যারা পেয়েছিল হেইচির লোকজন, all of a sudden 350,000 people, they are not going to get their work permit renewed, they are not going to get anything. So they will আমাদেরকে আবারও এরকম ক্লাস অ্যাকশন লসুট করে আই থিঙ্ক উই ক্যান গেট সামওয়্যার a good result for these people. So আমাদের যেটা বলা হয় যে আমরা যে যারা এটাতে এফেক্টেড তাদেরকে আমরা বলি যে গেট টুগেদার and sue
and then court will give you better result, inshallah. জি, আর আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে আপনি জানেন যে অনেকগুলো ইমিগ্রেশন বেনিফিটকে উনি হোল্ড করে রেখে দিয়েছেন, আপনার উইথ হোল্ড করে রেখেছেন, যে এটা এখন এটার কোনো অ্যাক্টিভিটিস নাই বা উনি স্টপ করে রেখেছেন। এটা কি কোনো ওয়ে আছে এটাকে আপনার মানে এটাকে চ্যালেঞ্জ করার? চ্যালেঞ্জ, তাহের ভাই, চ্যালেঞ্জ আমরা প্রত্যেকটা নির্বাহী আদেশের এগেইনস্টেই চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কেসগুলো যখন আমরা করি, ইটস ভেরি এক্সপেন্সিভ। এই যে সুপ্রিম কোর্টে কেস প্রসিড করা এন্ড এভরিথিং, সো এটা অনেকেই এটাতে মানে এটা হার্ড করতে চায় না, প্রসিড করতে চায় না। এখানে যেমন এই কেসটাতে বাবরা নামের মহিলা, উনি এটাতে সু করেছেন গভর্নমেন্টকে, এন্ড এই কেসটা দে ওয়ান। সো সো we have to the people have to get together and do something about it, and কেস করাটাই আমার কাছে শ্রেয় মনে হয়, যে এই যেগুলো ইলিগাল এবং আনকনস্টিটিউশনাল যেগুলো নির্বাহী আদেশ হচ্ছে, এগুলো সেট অ্যাসাইড করে দিতে পারে জাজদের সেই পাওয়ার আছে আন্ডার দ্য সেপারেশন অফ পাওয়ার অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ারে, যেটা এক্সিকিউটিভ অর্ডার উনি করার চেষ্টা করছে বাইপাসিং দ্য কংগ্রেস। হি ক্যানট ডু ইট। লাস্ট কোয়েশ্চেন করতে চাই, যে আপনি জানেন যে যেখানে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে একটি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে তিনি এটার মূল এবং এটাকে ইনফ্লেম করেছেন, এর মধ্যেও আপনি জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে, বিভিন্ন প্রোগ্রামে তারা বেনিফিট নেওয়ার সুবিধা করছে। হোয়াট ইজ দি আপনার মোড অফ দি কোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট? কোর্ট ইজ অ্যাবসলিউটলি ইন্ডিপেন্ডেন্ট। আমরা এখনো দেখছি যে আমরা ইমিগ্রেশন বিভিন্ন কেসে, যে অ্যাসাইলাম বলেন, অন্য কেসে জাজরা এখনো দে আর গিভিং ভেরি ফেয়ার রেজাল্ট, উই আর গেটিং ইট। সো এটা জাজরা, কিছু জাজ ইনফ্লুয়েন্স হয়নি আমি বলবো না, যেমন আমরা কিছু জাজের সাথে আমার পার্সোনাল কিছু অনেক জাজ আছে যাদেরকে ডোনাল্ড ট্রাম্প ফায়ার করেছেন, এবং কিছু জাজ আছে যারা রিজাইন করেছেন। ওরকম কিছু জাজের সাথে আমার সৌভাগ্য হয়েছে কথা বলার, এবং ওনাদের দে টুক দ্য স্ট্যান্ড দ্যাট ওনাদেরকে বলা হয়েছে, ইনফ্লুয়েন্স করা হয়েছে যে কেসগুলো যেন রিজেক্ট করা হয়, ডিনাই করে দেওয়া হয়, ডিপোর্টেশন অর্ডার করে দিয়ে দেওয়া হয়। তো জাজরা তখন বলেছে দে আর জব ইজ টু লিসেন টু অল দ্য কেসটা শুনানি করার পরে, এভিডেন্সগুলো সব ওনারা পর্যালোচনা করার পরে ওনারা ডিসিশন নেবেন ওয়েদার দে গোয়িং টু গ্রান্ট দ্যাট কেস অর ডিনাই দ্যাট কেস। ওভারঅল ব্ল্যাঙ্কেট ডিনায়াল দে আর নট গোয়িং টু ডু ইট। যদি সেটা তারা করে, তারা তাদের জব করছেন না। সো এরকমও অনেক জাজ বলেছে, যেই কারণে ওনারা রেজিগনেশন দিয়ে দিয়েছেন তাদের জব থেকে। সো you have to really salute those judges. Many judges did that. ফেডারেল প্লাজায় অনেক জাজ ছিলেন যারা নিজেরাই রিজাইন করে দিয়েছেন, বিকজ তারা যে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছিল, বলা হচ্ছিল যে জাস্ট ঢালাওভাবে ডিপোর্টেশন দিয়ে দেওয়া হোক সবাইকে। সো অনেক জাজ তাদের এই কথাগুলো শুনেন না এবং তারা রেজিগনেশন দিয়ে দিয়েছেন। সো আমরা কি বলতে পারি যে এই অবস্থার মধ্যে রে অফ দ্য হোপ একটা আছে? ইজ ইট, আমরা কি বলতে পারি এটা? অবশ্যই ইটস লট অফ হোপ। আমরা কখনোই আশাহত হব না। উই জাস্ট হ্যাভ টু কন্টিনিউয়াসলি ফাইট and stop there. Whatever they're trying to do, we have to just stop. We have to be together, take one day at a time and do it. Whatever we have to do, আমাদের যার জায়গা থেকে যেন সেটা করে যাই। So we'll win eventually. সো আপনি আপনার কাছে অনেকেই হয়তো যেতে চাইবে, আমাদের কাছে আবার অনেকে ফোন করা শুরু করবে। আপনি কি আপনার অফিসের নাম্বারটা একটু বলে দিবেন যদি কারো কোনো হেল্প দরকার হয়? জি, it's 212-962-5555. আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি তাহের ভাই, রিসেন্টলি আমাদের অনেকগুলো ডিটেনশন কেস, যেমন এল পাসো বলেন, জর্জিয়া, আটলান্টা, যেগুলো কোর্ট যেখানে ডিটেইনিগুলো খুব ডিফিকাল্ট, জাজগুলো খুব ডিফিকাল্ট, এবং বন্ড অ্যাপ্লিকেশন আমাদের রিজেক্ট করে, এবং অনেক মানে আমাদেরকে খুব বেশি করে আর কি, বন্ড দিতে চায় না, কেস তাড়াতাড়ি করতে চায়, ইন্ডিভিজুয়াল হিয়ারিং ডেট দিয়ে দিতে চায় উইদিন 2 উইকস, এবং ডিটেইনিকে ছাড়তে চান না। সো এরকম কিছু কেসে আমরা আমাদের ডিটেইনিকে বেল করে নিয়ে আসছি, এবং ফ্রম টেক্সাস,
জর্জিয়া, বাফেলো, অল দিস ডিফিকাল্ট কোর্টস গুলো থেকে উই গট দেম বেইল আউট অ্যান্ড Thank you. কেসও গ্রান্ট হয়েছে, যারা আছে ওখানে কেস করেছে, অ্যাসাইলাম কেস গ্রান্টেড হচ্ছে। সো হতাশ হওয়ার কোনো কারণ নাই। থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রেচুলেশন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাটর্নি ইশরাত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দর্শক, এবং তিনি, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে, কত বছর হলো আপনার এই প্র্যাকটিসে আপা? অনেক দিন হয়ে গেছে আপনার। হাউ মেনি ইয়ার্স? জি, হাসান ভাই কি একটা প্রশ্ন করবেন বোধহয়? জি না আমি নয়, নাজমুল কিছু বলবেন বলে অপেক্ষা করি। নাজমুল ভাই, জি বলেন। আমি বলি, একটা মিসকনসেপশন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। টিপিএস এর ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশন ট্রাম্পের পক্ষে। এটা কোন, এবং এটা মেন করা উচিত, কারণ এটা একটা, যদি বলা হয় যে ট্রাম্পের সব আদেশই গেছে বিপক্ষে, দ্যাটস নট ট্রু। টিপিএস এর পক্ষটা, ঢালাওভাবে ডিপোর্টেশন, এগুলি সব ট্রাম্পের পক্ষে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, আচ্ছা মাসুদ ভাই, আপনি তো জয়েন করেছেন, আপনাকে অভিনন্দন। বাট এইটার সাথে রিলেটেড একটা বিষয় একটু হাসান ভাইয়ের কাছে জেনে নিই। হাসান ভাই, এর আগে যে খবরটি দেখলাম আজকে, সেটি হচ্ছে যে প্রায় $2 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি থেকে আমাদের মহান প্রেসিডেন্ট উনি হাতিয়ে নিয়েছেন। কিন্তু আপনার আজকে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট আপনি দেখবেন যে $2 বিলিয়ন উনি ক্রিপ্টোকারেন্সি থেকে মানে পকেটস্থ করেছেন। মানে টাকার কোনো অভাব নেই। এই যদিও আমরা টমেটো কিনতে পারছি না, কিন্তু উনি কিন্তু ঠিকই সময়কে এনজয় করছেন। এর মধ্যে বার্থরাইট সিটিজেনশিপ এবং 14 অ্যামেন্ডমেন্ট, এই 14 অ্যামেন্ডমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে। ইজ ইট পসিবল বাই কংগ্রেস টু চেঞ্জ দিস? তাহের, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে সম্ভবপর নয় এমন কিছু নাই। $14 মিলিয়ন দিয়ে আপনি একটা পুলের রং করতে পারেন, $100 মিলিয়ন খরচ করে আপনি বলরুম বানাতে পারেন, $100 বিলিয়ন খরচ করে যুদ্ধে যেতে পারেন। পসিবল না এমন কিছুই নাই, কিন্তু পথটা বড় কঠিন, পথটা খুব সহজ নয়। কি করতে হবে তাহলে আপনাকে? ট্রাম্প সাহেব বলেছেন যে কংগ্রেস ব্যাপারে পদক্ষেপ নিতে পারে, আগামীকাল থেকে কাজ শুরু করো, তিনি নির্দেশ দিয়েছেন কংগ্রেসকে। এবং মাইক জনসন সাহেব, আমাদের স্পিকার, বলেছেন যে তারা এই নিয়ে কাজ শুরু করবেন। কিন্তু কাজটা সহজ নয়। প্রথমত, যেই রায়টা সুপ্রিম কোর্ট থেকে পেলাম আমরা, তাতে বলা হচ্ছে যে ট্রাম্পের নির্বাহী আদেশ, যা তিনি প্রেসিডেন্ট হবার প্রথম দিনেই দিয়েছিলেন, ইনফ্যাক্ট শপথ গ্রহণের পরে যে কয়েক ডজন তিনি নির্বাহী আদেশ দেন, তার একটা ছিল অন বার্থরাইট সিটিজেনশিপ। ইনফ্যাক্ট এই বিষয়ে তিনি কাজ করছেন আজ থেকে নয়, কিন্তু গত 20 বছর ধরে তিনি বলে আসছেন যে এই বার্থরাইট সিটিজেনশিপ রাইটটাকে অ্যাডাল করতে হবে। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে আমাদেরকে যে শাসনতন্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে কারা দেশের নাগরিক হবে, ফলে এক প্রেসিডেন্টের নির্বাহী আদেশে সেই অ্যামেন্ডমেন্টটা রহিত করা যাবে না। কি করতে হবে সেই জন্যে? ট্রাম্প সাহেব বলছেন যে কংগ্রেসকেও আদেশ দিয়েছেন তিনি, আইন পাশ করো। ঠিক আছে, আইন যদি পাশ করা হয় তাহলে কী লাগবে? প্রথমত আইন পাশ করতে হলে হাউসের মেজরিটি এবং সিনেটের 60 জন সদস্যের সমর্থন লাগবে। কেমন? ফিলিবাস্টার অতিক্রম করবার জন্যে। আমরা ভালো করে জানি যে 60 জন কংগ্রেস সিনেটর নেই যারা এই আইনের পক্ষে ভোট দেবে, ফলে ওই সম্ভাবনাটা কার্যত নেই। তারপর ধরা যাক যে উভয় হাউসেই এই আইনটি পাশ হলো, কিন্তু আইনটা যে পাশ হবে সঙ্গে সঙ্গে তা চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে, কারণ সুপ্রিম কোর্ট বলবে যে এটা তো শাসনতন্ত্রের বিরোধী। আমরা অলরেডি এই আজকের যে রায়, তাতে স্পষ্ট বলা হচ্ছে যে 14 অ্যামেন্ডমেন্টকে অগ্রাহ্য করে নির্বাহী আদেশটা দেওয়া হয়েছে, তা শাসনতন্ত্র বিরোধী। ইন্টারেস্টিং, যেটা অ্যাটর্নি স্বামী বুঝিয়ে বলেন, তা হচ্ছে যে কি আর্গুমেন্টটা কি ছিল। ট্রাম্প প্রশাসনের আর্গুমেন্ট ছিল যে 14 অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে যে তারাই এই দেশের নাগরিক হবেন যারা এই দেশের জুরিসডিকশনের, আইনের আওতায় পড়েন। এবং ট্রাম্প প্রশাসনের বক্তব্য ছিল যে যারা এখানে বেড়াতে আসেন, এসে বাচ্চা ফোটান, তারা এদেশের আইনের আওতায় পড়েন না। আনডকুমেন্টেড ইমিগ্রেন্টরা আইনের আওতায় পড়েন না, তারা ডোমিসাইল নয়, এই আর্গুমেন্ট ছিল। জাজরা বলছে যে না, মোটেই তা না। আনডকুমেন্ট হলেও তারা ট্যাক্স পে করে, তারা অন্যায় করলে জেলে যায়, তাদেরকে সকল আইন তাদের মেনে চলতে হয়, এবং আইন ভঙ্গ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে আইন তারা মানে, জুরিসডিকশনটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং 14th অ্যামেন্ডমেন্টের মূল যে স্পিরিটটা, তা হচ্ছে যে এই দেশ, এটাকে বলা হয় দুটো আর্গুমেন্ট, ব্লাড অ্যান্ড সয়েল।
ট্রাম্প সাহেব 14th অ্যামেন্ডমেন্টের আগে যে অ্যামেন্ডমেন্টটা ছিল 1858-এর আর্গুমেন্টটা, তাতে বলা হচ্ছে যে কালো মানুষদের, স্লেভদের ছেলেমেয়েরা নাগরিক হতে পারবে না, কারণ তারা এদেশের নাগরিকের সন্তান নয়। 1 বছর পরে যখন 14th অ্যামেন্ডমেন্ট গ্রহণ করা হলো, তখন বলা হলো যে ব্লাড সম্পর্ক থাকতে তার কোনো মানে নেই, সম্পর্কটা হচ্ছে মাটির সঙ্গে। কেমন? ব্লাড ভার্সেস সয়েল। ফলে আমাদের জাজরা বলছেন যে যেহেতু এরা সবাই এই জুরিসডিকশন আওতায় পড়েন, ফলে তাদেরকে আইনত নাগরিকত্ব দিতে হবে। কারা নাগরিকত্ব পাবেন না তার ব্যাখ্যাও কিন্তু 14th অ্যামেন্ডমেন্ট স্পষ্ট বলা আছে। 3 ধরনের লোক 14th অ্যামেন্ডমেন্ট অনুসারে পাবেন না নাগরিকত্ব। এক, যারা ফরেন ডিপ্লোম্যাটস, অন্য দেশকে রিপ্রেজেন্ট করেন, তারা পাবেন না। 1। 2 নম্বর, ইনভেডিং আর্মিজ, বিদেশ থেকে বিদেশি সৈন্যরা যারা আক্রমণ করে, তারা নাগরিকত্ব পাবে না। 3 নম্বর, তারা বলছেন, এটা পুরনো অ্যামেন্ডমেন্ট, বলা হচ্ছে যে নেটিভ আমেরিকানস, আমাদের যাদেরকে আমরা রেড ইন্ডিয়ান বলি, তারা নাগরিকত্ব পাবেন না। এটা যদি পরে রদ হয়েছে। এই 3 ধরনের মানুষ, এবারে সবাই যারা এই দেশে জন্মগ্রহণ করেন তারা নাগরিকত্ব পাবেন। এখন ইন্টারেস্টিং তর্কটা হচ্ছে যে, এই তর্কটা পুরনো তর্ক, যে যেই আসবে, ধরা যাক, যেটা ট্রাম্প সাহেব বলছেন যে চাইনিজদের ট্যুরিজম সিটিজেনশিপ একটা বড় ব্যবসা, তারা এখান থেকে 7 দিনের জন্য বেড়াতে আসে, এখানে বাচ্চা হয়, এরা নাগরিকত্ব গ্রহণ করে। কথাটা মিথ্যে নয়, কিন্তু রাফলি 20,000 লোক বছরে এইভাবে নাগরিকত্ব প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করে, রাফলি 20,000। পৃথিবীতে প্রায় 34টা দেশে নিয়ম আছে, 34 কান্ট্রিজ, যেখানে আপনি জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব পাবেন। কোনো কোনো ক্ষেত্রে শর্ত আছে, যেমন ফ্রান্সে বলা হচ্ছে যে আপনার একটা প্যারেন্ট, বাবা বা মাকে সে দেশের নাগরিক হতে হবে, একজন প্যারেন্টকে বাবা মা নাগরিক হতে হবে। এভাবে অন্যান্য দেশেও, অনেক ইউরোপিয়ান দেশেও শর্ত নির্ভর নাগরিকত্ব দেওয়া হয়। তবে যেটা বললাম, 34 কান্ট্রিজে, সব দেশে নয়, রাফলি 34 কান্ট্রিজে এই আইনটা চালু আছে। এখন ট্রাম্প সাহেব যে বলছেন যে আইন বদলানো পসিবল কি হবে, যদি আমরা 14th অ্যামেন্ডমেন্টকে রদ করি। অ্যামেন্ডমেন্টকে রিভোক করতে হবে। রিভোক করার জন্য কি প্রয়োজন? 2টো পথ আছে। প্রথম পথ হচ্ছে যে কংগ্রেসে প্রস্তাব আনতে হবে, কংগ্রেস প্রস্তাব পাশ করবে যে এই আইনটি রদ করা হোক, এটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে যে যখন কংগ্রেস এই আইনটি গ্রহণ করবে, when it becomes a law, কংগ্রেসের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, তখন 3/5 স্টেটস লেজিসলেচারে তা অ্যাপ্রুভ হতে হবে। তার মানে 38টি, 50-এর মধ্যে 38টি আইনসভায় এই প্রস্তাবটি গৃহীত হতে হবে। মানে 50টি রাষ্ট্রের মধ্যে 38টি স্টেটে এটা অ্যাপ্রুভ করতে হবে। না, 38টি, 3/5, 3/5, কেমন? জি, তাহলে তাই হবে। আমি যদি তাই বলে থাকি তাই হবে। 3/5 মোট কথা স্টেট লেজিসলেচারকে এটাকে অ্যাপ্রুভ করতে হবে। আর দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে যে সরাসরি আইন পরিষদের মাধ্যমে এই অ্যামেন্ডমেন্ট প্রত্যাখ্যান করা, নতুন অ্যামেন্ডমেন্ট আনা, যেটা একইভাবে এই 3/5 আইন পরিষদ কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে, যা কিনা নেক্সট টু ইম্পসিবল। তারপরেও ট্রাম্প সাহেব কেন নির্দেশ দিচ্ছেন? ক্লিয়ারলি এটা একটা পলিটিক্যাল প্লয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি পদক্ষেপ তার। তিনি কি বলার চেষ্টা করছেন? যে বিদেশিরা এসে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতিকে কলুষিত করছে। ওরা এক শব্দ ব্যবহার করছে আজকাল, আমাদের সিভিলাইজেশনাল ইরেজার তারা বলছেন, আমাদের সভ্যতাকে তারা নষ্ট করে ফেলছেন। এবং এই যে বক্তব্যটা, যেটা আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব 1 সপ্তাহ আগে বলেছেন, ইউরোপে যে বলেছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, যে তোমাদের সভ্যতা ইমিগ্রেশনের কারণে হুমকির মুখোমুখি, এটা মূলত একটা রাজনৈতিক একটা বক্তব্য। আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ এবং ইমিগ্রেশন প্রশ্নে বিভক্তি একটা আছে, এবং সেই বিভক্তিকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার জন্যই ট্রাম্প প্রশাসন এই উস্কে দিচ্ছে ইমিগ্রেশন বিরোধী। লক্ষ্য করবেন কাদেরকে বলা হচ্ছে? অশ্বেতকায় বহিরাগত। কাদের বিরুদ্ধে ট্রাম্প সাহেব তার এই জিহাদ ঘোষণা করেছেন? তিনি বলেছেন শীতল কান্ট্রিজ, হেইটি, যেমন হেইটি থেকে আমরা গত সভায় দেখলাম
3.5 লক্ষ লোককে এক টানে এক চিঠিতে বাতিল করে দেওয়া হলো তাদের টেম্পোরারি স্ট্যাটাস, বিকজ তারা কোত্থেকে এসছে? তারা কালো মানুষ, শিট হোল কান্ট্রিজ থেকে এসছে। অথচ পাল্টা দেখেন আপনি, দক্ষিণ আফ্রিকা থেকে সাদা মানুষদের আনা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা থেকে আলাদা আইন করে বিশেষ ব্যবস্থাধীনে সাদা মানুষ আনা হচ্ছে। কি যুক্তিটা কি? দক্ষিণ আফ্রিকায় নাকি সাদা মানুষেরা জেনোসাইডের মুখোমুখি। আপনারা কখন শুনেছেন দক্ষিণ আফ্রিকার সাদা মানুষরা ঢালাওভাবে ধ্বংস হয়ে যাচ্ছে? ট্রাম্প সাহেব দক্ষিণ আফ্রিকার সাদা মানুষদের রক্ষা করবার জন্য বিশেষ ব্যবস্থা তিনি এদেশে আনছেন। ফলে পুরো ব্যাপারটা রাজনৈতিক, এর সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই, পিওরলি পলিটিক্যাল। এবং সামনে আমাদের মধ্যবর্তী নির্বাচন, তার আগে এই বিভক্তিটা আরো চাঙ্গা করবার জন্য ট্রাম্প সাহেব এই ব্যবস্থা গ্রহণ করছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমিন ভাই, আপনার কাছে আসছি। বাংলাদেশ সোসাইটির যে টাকার বস্তা, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। জি জি নাজমুল ভাই। একটু আগে জেডি ভ্যান্স ঠিক কথাটা বলেছে, বলছে তিনি খুব আশাবাদী, আশাহত নন, তিনি আশাবাদী। তার কারণ তিনি একটা সিলভার লাইনিং দেখতে পাচ্ছেন এই রায়। সেটা হচ্ছে যে তারা ধারণা করেছিলেন এটা 1:8 হবে, 8জন বিচারপতি এর পক্ষে বাচ্চা নির্বাহী আদেশ ক্যান্সেলের পক্ষে রায় দিবেন, তা হয়নি, 5-4 হয়েছে। এতেই তিনি আশাবাদী এবং তিনি তার যে বক্তব্য যেটা তার যেটা তিনি বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবস্থানটা পরিবর্তন করার জন্য বিচারপতি পরিবর্তন করলেই যথেষ্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাসুদ ভাই, আপনি একটু সোসাইটি শুনে ফেলবেন না আপনি আগে বলবেন? সোসাইটি একটু শুনে নেই আমরা কি হচ্ছে সোসাইটি। আমিন মেহেদি ভাই, আপনার কাছে পরে আসে, আমি আগে শুনে নেই। আপনি বোধহয় একটু ইয়েতে আছেন। মাসুদ ভাই, আপনার কাছে জেনে নিই যে কালকে থেকে নিউ ইয়র্কে আপনি জানেন যে ওয়েদার অ্যাডভাইজারি জারি করা হয়েছে, সতর্কতা জারি করা হয়েছে। কালকে থেকে শনিবার পর্যন্ত রেকর্ড ব্রেকিং হিটের মুখোমুখি হচ্ছি আমরা, এবং এতে বিশেষ করে শিশু, বয়স্ক লোক, ইভেন যুবক যারা আছে তাদের সবার জন্যই অনেক কিছু সতর্ক থাকতে হবে। সো বিং এ ডক্টর, আপনার কাছে জানতে চাই যে কী সতর্কতা, কী হবে এবং আপনার অ্যাডভাইস কী? আসসালামু আলাইকুম তাহের ভাই, আসসালামু আলাইকুম অল বিজ্ঞ প্যানেলিস্ট যারা রয়েছেন, হাসান ভাই, নাজমুল ভাই, আমিন ভাই, এভরিবডি, অ্যান্ড সালাম টু অল দি যারা দর্শক রয়েছেন টাইম টেলিভিশনের। ওয়েদার অ্যাডভাইজারিটা আসে কেন? ওয়াই? কারণ এক্সট্রিম ওয়েদারে মানুষ মানে আমরা খুব ভালনারেবল, খুব নাজুক অবস্থায় পড়ে যাই, এবং হিট অথবা কোল্ড যেদিকে যান না কেন, এক্সট্রিম যখন হয়ে যাবে তখন প্রচুর মানুষ মারা যায়। শুধু হিটের জন্য না, ডিরেক্ট হিটে তো আসেই, হিট জনিত কারণে শারীরিক বিভিন্ন প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো সব ডিস্টার্ব হয় অ্যান্ড পিপল ডাই। এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, জানা দরকার সবার। এটা 2000, আপনি যতই দিন যাচ্ছে ততই বাড়ছে, কিন্তু এটা 2004-এ যদি দেখেন 297 জন মারা গিয়েছিল, 2018-তে 1008 জন মারা গিয়েছিল হিট, ডাইরেক্ট হিটে। 2021-এ 1600 জন মারা গিয়েছিল, 1600। ইটস লাইক 440% মোর দেন 2004। 2022-এ 1714 জন মারা গিয়েছিল। নিউ ইয়র্ক প্রায় প্রতি বছরেই 500-র বেশি মানুষ মারা যায়। সো ইট ইজ ইম্পর্টেন্ট। এই যে 500 লোক মারা যাচ্ছে হিটে বা এক্সট্রিম কোল্ডে, এটা ইম্পর্টেন্ট, যার জন্য অ্যাডভাইজারিগুলি আসে। এখন হিটের ব্যাপারটা কি, জেনারেল কথাগুলো প্রথমে বলবো, তারপরে বলবো যে নিউ ইয়র্ক সিটিতে কি অবস্থা হচ্ছে এবং আমরা কি করতে পারি। তিনটা জিনিস। হোয়াট ইজ হিট ওয়েদার এক্সট্রিমিটিটা কি, ব্যাপারটা কি? এটা হচ্ছে যখনই 82 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে যাবে তাপমাত্রা একটা জায়গায়, তখনই ইট ক্যান ইনক্রিজ দি লাইকলিহুড অফ স্ট্রোক, হিট ইলনেস, এমনকি মৃত্যু পর্যন্ত করতে পারে 82-র বেশি হলে। মোটামুটি ভাবে কাট অফ লাইন সিডিসি যেটা ধরেছে সেটা 82 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড অ্যাবাভ। আমি কালকে ফোনে কথা বলছিলাম, ফ্র্যাঙ্কফুর্টে ছিল 105। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তো আমাদের এখানে যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে বুধবার থেকে, মানে আগামী কাল থেকে ইট উইল বি 84 ডিগ্রিজ, তারপরের দিন হবে 97 ডিগ্রিজ, তারপরের দিন হবে 95 ডিগ্রিজ ফারেনহাইট, লাস্টে স্যাটারডেতে বা 4th জুলাইতে হবে
100°F। এগুলো কি করে, হোয়াট ডাজ ইট ডু? সাধারণভাবে দুইটা ফর্ম আছে মানুষের। আমরা যেটা যখন ভুক্তভোগী হই, দুইটা হয়, আইদার ইট ইজ হিট এক্সহশন অর ইট ইজ স্ট্রোক। দুই জিনিস, একটা মডারেট, একটা হচ্ছে সিভিয়ার, একই লাইনে, বাট দুই রকমের ইয়ে পাওয়া যাবে, সিমটমস। হিট অ্যাডভাইজারিটা এদের জন্যই হয়। হিট এক্সহশন মানে কি? গরম লেগে একটা মানুষের কি কি হতে পারে। আর কারা বেশি সাফার করে এটাও জানা দরকার। সবচেয়ে বেশি সাফার করে হচ্ছে এল্ডারলি পিপল এবং অতি ছোট ছোট বাচ্চা, যারা তারা দে সাফার দি মোস্ট। এবং অতি ছোট ছোট বাচ্চারা, এটা নিয়ে পরে আসছি, হোয়াট ইউ হ্যাভ টু ডু। বাট হিট এক্সহশন কখন বুঝবেন? একটা লোক ডিজি হয়ে গেছে, গরমে তার চিন্তা করতে পারছে না ভালো, এক্সেসিভ সোয়েটিং, অনেক সোয়েটিং হচ্ছে, ভীষণ সোয়েটিং কিন্তু স্কিন ঠান্ডা। আবার বলছি, এক্সেসিভ সোয়েটিং বাট কোল্ড কামি স্কিন, এটা হচ্ছে আগের স্টেজ দেন হিট স্ট্রোক। এটা হিট এক্সহশন বলে। নজিয়া, একটু বমি বমি লাগছে। আর পালস যদি ধরেন, র্যাপিড টপ 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 3D পালস, র্যাপিড পালস, অনেক বেশি, মানে 100 বেশি পালস। আপনি যদি গুনেন, 15 সেকেন্ড গুনেন, এবং সেটা যদি 25-এর বেশি হয়, মানে 100 বেশি পার মিনিট। তো দ্যাটস এ লট অফ পালস। মানে এটা হচ্ছে এক্সহশনের একটা সিমটম। আর মাসেল ক্র্যাম্প শুরু করে অনেকের, এবং কিছু কিছু মাথা ব্যথা হতে পারে। এটা হিট এক্সহশন। হিট স্ট্রোক কিন্তু ভিন্ন জিনিস। Stroke is little more kind of dangerous. Throbbing headache, অসহ্য হেডেক, সোয়েটিং নাই। আগেটা কিন্তু সোয়েটিং ছিল, এখন আর সোয়েটিং হচ্ছে না, নো মোর সোয়েটিং। এখন যেটা হচ্ছে হাই বডি টেম্পারেচার, নজিয়া, ভমিটিং হচ্ছে, অ্যান্ড র্যাপিড, কিন্তু পালস স্ট্রং। কিন্তু এখন ইটস নট উইক 3D পালস না, স্ট্রং পালস। অ্যান্ড কনফিউশন, হ্যালুসিনেশন মানে হচ্ছে ভুল বোঝা, ভুল দেখা, ভুল ভাবা। ট্রেন আসছে রাস্তা দিয়ে, সাবওয়ে ট্রেন চলে আসছে, এই যখন একটা লোক ভাববে হি ইজ ইন স্ট্রোক। এটা হচ্ছে মোটামুটি ভাবে আমাদের, এবং এর থেকে আলটিমেটলি এনিবডি ক্যান ডাই, এন্ড দ্য ডেথ রেট ইজ মোর দেন 500 ইন নিউ ইয়র্ক এভরি ইয়ার। হিটে বাড়ছে, এটা কমছে না। এটা রাফলি দিস ইজ দি আইডিয়া। ফ্যাটালিটিসে হচ্ছে পুরুষরা বেশি মেয়েদের থেকে, পুরুষরা এক্সপোজড হয় বেশি, হয়তো সেই কারণে। and more fatalities due to heat এত বেশি হয় যে অন্যান্য যে ডিজাস্টার গুলো আছে, টাইফুন, ঝড়, টর্নাডো, লাইটিং, এগুলোর একত্রিত করার পরে বছরে যে পরিমাণ মানুষের ক্ষতি হয়, তার থেকে বেশি মানুষের ক্ষতি হয় শুধুমাত্র হিট স্ট্রোকে বা শুধুমাত্র হিট এক্সহশন। দ্যাট ইজ অ্যাজ পার দি সিডিসি। তাহলে এখন আমরা বুঝতে পারলাম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইরকম একটা যখন অবস্থা হবে, তখন মনে রাখবেন, বয়স যদি 55 থেকে 64 হয়, হাইয়েস্ট রেটের মৃত্যু 55 to 64। বৃদ্ধরা আরো, কিন্তু বৃদ্ধরা হয় কি বাইরে থাকে না, তারা এক্সপোজ কম হয়, যার জন্য তাদের ফ্যাটালিটি ইজ লেস দ্যান দ্যাট। তার মানে এই না যে তারা সেফ না, বাট তারা ভালো জায়গা থেকে, সিনিয়র ফ্যাসিলিটিতে থাকে, এসির মধ্যে থাকে, বের হয় না। সো দে আর এ লিটল বেটার দ্যান পিপল, অ্যাক্টিভ পিপল লাইক ইউ অ্যান্ড মি, যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। ইউ ক্যান অলওয়েজ বি অ্যাট ডেঞ্জার। এখন উই আন্ডারস্ট্যান্ড, রাফলি বোঝা গেল যে এটা কি ব্যাপার। নিউ ইয়র্কে তাহলে কি করছে? আমরা যেখানে বসবাস করি, এখানে এটার ব্যাপারে কি ধারণা, কি করা হচ্ছে? অনেক কিছু। একটা হচ্ছে সক্রিয় করা হয়েছে এক্সটেন্সিভলি এমার্জেন্সি নেটওয়ার্ক গুলা, যত এমার্জেন্সি নেটওয়ার্ক আছে সবগুলোকে ইয়ে করা হয়েছে। হান্ড্রেডস অফ কুলিং সেন্টার, মোবাইল হসপিটাল ইউনিট করা হয়েছে। আস্তে আস্তে যাবে, কোনো কেউ হিট স্ট্রোকের রাস্তায় পড়ে থাকলে তাদেরকে তুলে নেওয়া হবে। এক্সটেন্ডিং পুল অ্যান্ড স্প্রিংকলার সিস্টেম, স্প্রিংকলার যেখানে যেখানে আসে, যেখানে যেখানে মানুষের ঘর বাড়ি না আর কি, সাধারণ প্যাসেজের মধ্যে যে স্প্রিংকলার, ওগুলোকে চালু করার বন্দোবস্ত আছে। আর আপনাদেরকে বলা হচ্ছে কি করতে, টেক্সট অ্যান্ড নোটিফাই এনওয়াইসি, নোটিফাই এনওয়াইসি। নাম্বার কত? 692-692 ইউ ক্যান কল দেম, দে উইল অ্যাপিয়ার। মামদানি অথবা এনি মেয়র উড হ্যাভ ডান ইট, এটা এখনো করা হয়েছে। পপ আপ সাপোর্ট ইজ রেডি। ভালনারেবল আউটডোর লোকের যেমন ধরুন যারা ভেন্ডর, রাস্তায় বসে ফলমূল বিক্রি করছে বা রাস্তায় বসে কোনো কিছু, তারা দে আর এক্সপোজ টু দি হিট, তাদেরকে উঠানোর জন্য এই পপ আপ সাপোর্ট গুলো আছে। তারপরে মোবাইল কুলিং স্টেশন আছে, এরা চলে আসে, এরা একটা স্টেশন এসে কুলিং স্টেশন, দেয়ার আর
যারা এসে করে কি মিস্টি ফ্যান, ফ্যান ছাড়লে পরে ওইখান থেকে পানি স্প্রিঙ্কলিং করে ওইটা একটা মিস্ট তৈরি করে, এন্ড দ্যাট গিভস ইউ এনাফ কোল্ড, সমস্ত হিটকে অ্যাবজর্ব করে নেয়। কোল্ড ওয়াটার দেওয়া হয় কোনো কোনো জায়গায়। এগুলো হচ্ছে নিউ ইয়র্কে আপনার আমার জন্য যে বন্দোবস্তগুলো করা হয়েছে। কুলিং সেন্টার যেমন লাইব্রেরি, ইটস এ কুলিং সেন্টার, ইউ ক্যান গেট ইনটু এনি লাইব্রেরি, কারো পারমিশনও লাগবে না, ইউ জাস্ট গো গেট ইন। যখন হিটের খুব খারাপ অবস্থা হবে, ইউ ক্যান গেট টু এনি সিনিয়র সেন্টার, ইউ ক্যান গেট ইনটু এনি সিনিয়র সেন্টার। তাছাড়াও কিছু কিছু কুলিং স্পটস আছে যে সমস্ত জায়গাগুলো জানা, এখানে যেতে পারেন। কোন লোককে যদি পান, এবার হচ্ছে যে আমরা বুঝতে পারলাম হিট স্ট্রোকটা কি, নিউ ইয়র্কে আমাদের কি অবস্থা হচ্ছে, এবং আপনার আমার কি করণীয়, হোয়াট উই আর গোয়িং টু ডু। যদি নাম্বার ওয়ান, আপনি পার্সোনালি নিজেকে যখন বাঁচাতে চান, টেক এ লট অফ ওয়াটার, আস্তে আস্তে ঠান্ডা পানি খাবেন। ট্রাই নট টু টেক সুগারি ড্রিঙ্ক, যেমন ধরেন আপনি you are taking mango juice খাচ্ছেন, you don't need to do that at that time. সুগারি কোনো কিছু খাবেন, not at this heating time, এই সময় না। So take lot of water. ডাবের পানি খাবেন, ডাবের পানি প্যাকেটে পাওয়া যায় না, কোথায় বা অন্য জায়গায় বহু, it gives you the electrolyte supply. Lots of, মনে রাখবেন, ঠান্ডা পানি, ডাবের পানি এবং সুগারি ওয়াটার খাবেন না, একটু একটু করে, একবারে অনেক খেয়ে ফেলবেন, জি, একটু একটু করে খাবেন। So that is how you save yourself and go to all those centers যেখানে বললাম। আর রাস্তায় যদি কাউকে পান, যেরকম একটা অবস্থা হয়ে গেছে হিট এক্সস্টনের একটা, তখন কুইকলি তাকে নিয়ে ঠান্ডা জায়গায় নেবেন। আপনার একটা লোককে বাঁচানোর দায়িত্ব, একজন গুড সামারিটান হিসেবে দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি। যদি কাউকে দেখেন এবং চান্স থাকে, ইউ ডু দিস থিংস, কি করবেন, লোকটাকে নিয়ে একটা ঠান্ডা জায়গায় নেবেন, কোনো সাইডে নেবেন অথবা কোনো কুলার জায়গাতে যাবেন। যাওয়ার পরে তাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই পানি দিয়ে কাপড় চোপড় ঠান্ডা করে ফেলবেন তার, এবং মেইনলি বরফ এবং অন্যান্য জিনিস দিয়ে কাপড়ে মুড়িয়ে গলার চারপাশে, হাতের চারপাশে, পায়ের চারপাশে দিয়ে ট্রাই টু গেট দি হিট আউট। এবং যদি হিট স্ট্রোক হয়, এটা তো এক্সস্টনের কথা বললাম, স্ট্রোক হলে পরে একেবারে বরফ দিয়ে র্যাপ করে ফেলবেন, আদারওয়াইজ হি উইল ডাই। সো ট্রাই টু, মনে হবে যে কি এক আজব ব্যাপার, বরফ টরফ দিয়ে, হ্যাঁ যদি বরফ পান, বরফ কাপড়ের মধ্যে দিয়ে ঢেকে ফেলবেন তাকে পুরো। That's how you have to save this patient. এই হচ্ছে মোটামুটি ভাবে হিট স্ট্রোক এন্ড এক্সস্টনের ব্যাপারে। আমি আশা করছি যে আমরা সবাই এই সামান্য যেটুকু আলোচনা করা সম্ভব হলো, হয়তো যারা দেখছেন বা শুনছেন তারা একটা সাবধান হতে পারবেন। ভয়ের কিছু নয়, ভয় পেয়ে আপনি কিছুই জয় করতে পারবেন না। থ্যাংক ইউ। ভয় নয়, আপনার প্রপার অ্যাকশন গুলো হচ্ছে, দ্যাট ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড। আই থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই সুস্থ থাকবেন। এত বড় হিট স্ট্রোক এই যে 4 দিন যাচ্ছে আপ টু 4 জুলাই, আপনারা সবাই সুস্থ থাকবেন। আল্লাহ যেন করে আমাদের যারা এল্ডারলি রয়েছেন, আমাদের যারা মুরব্বী রয়েছেন, কেউ যেন কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমিন মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? মেহেদি ভাই, শুনতে পাচ্ছেন? জুলাইয়া চলে গেছেন, বলেন এখন কি করতে হবে বলেন। তাহের, আমি একটা কারেকশন করি প্লিজ। বলেন। আমি আগে বলেছিলাম যে অ্যামেন্ডমেন্ট করতে হলে 38 জন লাগবে, আসলে 38 জন লাগবে। নাজমুল ঠিক বলেননি, 3/4, কেমন 3/4 38 জনের, 38টি আইনসভায় স্টেট লাগবে, স্টেট থেকে পাস হতে হবে। 30 জন নয়, যেটা নাজমুল বলতে হচ্ছিল, 38 জন। জি, থ্যাংক ইউ সো মাচ। আমিন ভাই, আপনার কাছে জানতে চাই, সোসাইটি নির্বাচন আজকে শোনা যাচ্ছে প্রায় 30,000 সদস্য সংগ্রহ হতে পারে, সোসাইটি প্রায় $6 লক্ষ, এবং অনেকেই নাকি টাকার বিশাল বিশাল বান্ডিল নিয়ে এসেছে, বস্তা নিয়ে এসেছে। হোয়াট ইজ দ্য সিনারিও, আপনি কি দেখেছেন? আসসালামু আলাইকুম তাহের ভাই, আমি জানি না আপনি আমার কথা শুনবেন কিনা। আমি শুনছি। জি, একটা উৎসবের মতো চলতেছে, আমি একটু দেখানোর চেষ্টা করব। জি, আমাদের কমিউনিটি যদি এই উৎসবটাকে আমরা সবসময় কন্টিনিউ করতে পারতাম, আমাদের সমাজের জন্য, মানুষের জন্য, এই কমিউনিটির জন্য অনেক ভালো হতো। আমি একটু ক্যামেরাটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুরানো কর্মকর্তা, নতুন কর্মকর্তা, আলহামদুলিল্লাহ সবাই আছে। সবাইকেই আপনারা দেখতে পারবেন, ওনারা এই ভোট একজনের পর একজন জমা দিচ্ছে এখানে। হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে তাই এটা পরিষ্কার দেখা যেত। হ্যাঁ,
যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের আপনার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড তো, যার কারণে এটা মানে স্পষ্ট হচ্ছে না। এখানে এখানে আমাদের আমাদের না, এটা আমরা দেখতে পাচ্ছি না, আপনার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের কারণে ছবিগুলো আসছে না। হ্যাঁ, আপনার যদি বললে বলার কি আপনার বলতে চান? রিয়েল ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে দেখা যেত, বাট ভার্চুয়াল হওয়ার কারণে দেখতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, আমাদের ওই যে ঈদ না থাকাতে এই জন্য দেখা যাচ্ছে না। এই যে আমাদের কামরুল ভাই, জি, কামরুল ভাই কামরুল সাহেবকে দেখতে লাইভে পাচ্ছি, জি। আপনি তাহের ভাই আছে, সবাই শুনতেছে, আপনি বলেন। সালাম আলাইকুম, ধন্যবাদ সকলকে, টাইম টিভির অগ্রণী দর্শক শ্রোতা সবাইকে। হ্যাঁ, আজকে বাংলাদেশ সোসাইটি ভোট প্রদানের শেষ দিন। আমাদের বাংলাদেশ সোসাইটি অফিসে অনেক সুন্দর এবং স্বতঃস্ফূর্ত ভাবে সবাই ভোট গ্রহণ জমা দিচ্ছে এবং আশানুরূপ খুব সুন্দর পরিবেশে আমরা ইনশাল্লাহ ভোট গ্রহণ করতেছি। হোপফুলি এবার একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে, সবচেয়ে বেশি পরিমাণ ভোট এবার জমা হবে বলে আমার আশা করি। ইনশাল্লাহ আরো অল্প কিছুক্ষণের মধ্যে আরো 2-3 ঘন্টা লাগবে, 3-4 ঘন্টা, যতক্ষণ পর্যন্ত আমরা সময় আছে আমরা দেখি কার কাছে কত ভোট আছে জমা নেব। তারপরে আমরা প্রেসিডেন্ট সবাইকে ডিক্লেয়ার দেবে যে কি পরিমাণ ভোট জমা পড়ছে আজকে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিতরে রুমে আপনারা দেখতে পাচ্ছেন আরো যে এখানে ওনারাই এই ভিতরে এই যে নিচ্ছেন, আমাদের কেশিয়ার সাহেব, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব এখানে উপস্থিত আছেন। সেলিম ভাই ওই যে টাইম টিভিতে লাইভে আছে, আপনি বলে দেন সবাই। ওকে, সবাইকে থ্যাংক ইউ। আজকে আমাদের ভুটান নিবন্ধন খুব সুন্দরভাবে হচ্ছে, আপনারা সবাই সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে এই কাজটা সমাধান করতে পারবো। এইটা সবার এই বাংলাদেশি প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী এই সংগঠনের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। থ্যাংক ইউ, Thank you, thank you, thank you. লাইভে আছেন আপনি টাইম টিভিতে। আসসালামু আলাইকুম, টাইম টেলিভিশনের দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশ সোসাইটির আজকে সর্বশেষ দিন ভোটার হওয়ার জন্য, এবং আজকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের বাংলাদেশি কমিউনিটি এখানে এসেছে। তারা আগামী কার্যকরী পরিষদ নির্বাচন করার জন্য এখানে প্রায় 1600 মানুষ এসেছে এবং বেশ কিছু হাজার হাজার ভোট, আমরা ভোট মানে মেম্বারশিপ আমরা গ্রহণ করছি। যারা মেম্বার হচ্ছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা যেহেতু এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর সমাধান বা সুন্দর প্রক্রিয়াকে আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন কমিটির স্বার্থে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank আপনি you. যে তাহের ভাই, যাকে না দেখালেই না, যিনি এই সমস্ত সারাদিন ধরে যে টাকা গ্রহণ করতেছেন, ওনার কাছ থেকে সবচাইতে আসল ইনফরমেশনটা আপনি পেয়ে যেতে পারেন এখন। জি ভাই, আপনি কত টাকা পর্যন্ত পেয়েছেন? ধন্যবাদ টাইম টেলিভিশন এবং ধন্যবাদ আমাদের আমির মেহেদী ভাই, যিনি এই লাইভ সম্প্রচার করছেন সোসাইটির অফিস থেকে। আমরা টাইম টেলিভিশনের দর্শক এবং বাংলাদেশ সোসাইটি যারা সদস্য হতে আগ্রহী, এখনো যারা অপেক্ষমান রয়েছেন ভিতরে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিলম্বিত হচ্ছে, আমরা দুঃখিত। আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি সুষ্ঠুভাবে। বাংলাদেশ সোসাইটি কি পরিমাণে আপনি এই পর্যন্ত গ্রহণ করেছেন? না, আমাদের কাছে এই পর্যন্ত কোনো টোটাল টেলি নাই, টোটাল টালি নাই, অ্যাপ্রক্সিমেটলি না অ্যাপ্রক্সিমেটলিও নাই, টোটাল আমাদের কন্টিনিউ চলছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে দেখানোর জন্য এবং পরিস্থিতি বোঝা যে আপনি যে হেল্প করলেন। থ্যাংক ইউ আপনাকেও আর দর্শকদেরকেও আমরা জি, শুভেচ্ছা জানাচ্ছি। thank you. আর আমি সবাইকে বলবো, এই আনন্দটাকে যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, আমাদের এই সমাজটা, এই কমিউনিটিটা অনেক বেশি এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সাহাব ভাই, আপনার কাছে যাই। ইব্রাহিম সাহেব এখানে আছেন। ইব্রাহিম সাহেব, আপনি জানেন যে ইব্রাহিম সাহেব আজকে মন খুব ভালো না, কারণ ট্রাম্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। ওনার জাজরাই তাকে আজকে খুব মানে বিপর্যস্ত করে দিয়েছে এবং উনি বলেছেন যে উনি আবেদন জানিয়েছেন যে কংগ্রেস হয়তো এই আইনটি চেঞ্জ করবে, নাগরিকত্ব যে বিধান। সুতরাং ইব্রাহিম সাহেব আজকে খুব একটা কথা বলতে পারে, উনি বাকরুদ্ধ হয়ে আছেন আজকে। বাট আমার কাছে জেনে নেই যে ট্রাম্প সাহেবের আরেকটি ব্যাপার আছে যে বিগ বিউটিফুল বাজেট, এই বাজেটের যে আপনার প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া কালকে থেকে প্রায় 10 মিলিয়ন মানুষ, নিউ ইয়র্কে বিশেষ করে প্রায় মোর দেন মিলিয়ন পিপুল উইল লুজ দেয়ার হেলথ বেনিফিট। আপনি জানেন যে কালকে থেকে এসেনশিয়াল হেলথ বেনিফিট লুজ করে ফেলবে অনেকে। সো আপনার সাজেশন কি? খুব সংক্ষেপে একটু শুনি, কি সাজেশন আছে? তারা যদি লুজ করে, প্রথমত ওষুধের ব্যাপারে এখন অনেকেই যাদের যদি সাধারণ ওষুধ যেরকম ডায়াবেটিক্স এবং প্রেশারের ওষুধ এবং কোলেস্ট্রলের ওষুধ খায়, যেগুলো জেনারিক বাজারে আছে,
এগুলো কিন্তু এত বেশি দাম না, মোস্ট প্রবলি তারা প্রত্যেক মাসের মান্থলি $30 থেকে $40 ভিতরে এগুলো কিনতে পারবে। এমনকি ইনসুলিনের দামও, যারা ইনসুলিন নেয় সেটাও কিন্তু ইনসুলিনের দাম অনেক কমে গেছে। এটা এখন আমাদের নতুন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব নিতে পারে কৃতজ্ঞতা, কিন্তু এটা কিন্তু আরম্ভ হয়েছে বাইডেনের আমলে। এখন ইনসুলিন যেরকম একটা বক্স 1500 ইউনিট, যেটা আগে যেখানে 400 থেকে 500 ছিল, ওটা এখন কিন্তু ফার্মেসি থেকে অনেকে কিনলে $125 থেকে $150 কিনতে পারবে। এটার দাম অনেক কমে গেছে। এই ধরনের আরও কিছু কিছু ওষুধ আছে, ব্র্যান্ড নেম ড্রাগ, জ্যানোমেট, জার্ডিয়ান, এগুলো কিন্তু অনেক দাম কমে গেছে 30 থেকে 40%। এই হিসাবে তারা যদি কিনতে চায় আগের থেকে অনেক কম দামেই তারা কিনতে পারবে। আর ইচ্ছা করলে অনেক সময় তারা যদি কোনো ফাউন্ডেশনের মাধ্যমে দিতে পারে, কিডনি, ডায়াবেটিক বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আছে, ওখান থেকে কিন্তু তারা কুপনের মাধ্যমে অথবা যে কোম্পানি ওষুধটা তৈরি করে তাদের ওয়েবসাইটে গেলে তারা যদি একটা ফর্ম ফিল আপ করলে তারা একটা কুপন দেয় মান্থলি, অনেক সময় 1 মাস 2 মাস ফ্রি, অথবা একটা কুপন দেয় যেটা ফার্মেসিতে আসলে তারা ওইটা ডিডাক্ট করতে পারবে, ফার্মেসিতে ওইভাবে করতে পারে যদি তারা চায়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দ্যাট মিনস যারা বিপদে পড়বে তারা যদি ফার্মেসির ওয়েবসাইটে গিয়ে ওখানে একটা ফর্ম ফিল আপ করে দেন, দেখেন গেটে কুপন হয়তো ফ্রিও পেতে পারে, অথবা আপনার ডিসকাউন্ট প্রাইসে ওষুধ কিনতে পারবে তারা। হ্যাঁ, আর অনেক সময় দেখা গেল বলতে গেলে এখন অনেকে আমরা মনে করি যে আমি যদি চেইন স্টোরে যাই, CVS-এ যাই, ওয়ালগ্রিনে যাই, আমার মনে হয় আমাকে ভালো ওষুধ দিবে এবং আমি অনেক ভালো ডিসকাউন্টে পাবো। কিন্তু দেখা গেছে অনেক ওষুধ, যেটা আমরা কোনো একটা ওষুধ আমরা বেচতেছি $10, তারা কিন্তু ওই ওষুধটা আমাদের বাঙালিরা $40 থেকে $50 দিয়ে কিনে নিয়ে আসতেছে এবং তারা হ্যাপি মনে করতেছে উই আর গেটিং এ গোল্ড স্ট্যান্ডার্ড মেডিসিন ফ্রম CVS অথবা ওয়ালগ্রিন। বেসিক্যালি everybody buying the same place. Same medicine. Thank you so much. Thank you. For legal wholesaler in United States. Right. থ্যাংক ইউ সো মাচ সাহাব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইব্রাহিম সাহেব, আপনি যারা আজকে জিজ্ঞেস করি 1 মিনিটে যে এক্সকিউজ মি, যে প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আজকে তো খুব বিপর্যয়কর অবস্থার মধ্যে আছেন। ওনার যে বার্থরাইট সিটিজেনশিপ যেটা এক্সকিউজ মি, সেটা আপনি জানেন যে কোর্ট তার বিরুদ্ধে রায় দিয়েছে। সো আপনি কি এতে হ্যাপি না আনহ্যাপি? না, অনেক ধন্যবাদ। প্রথম হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের বার্থরাইট বলতে তো কিছু নাই, উনি তো এখানেই জন্ম নিয়েছেন। মানে কনস্টিটিউশন অনুযায়ী উনি দীর্ঘদিন থেকে রিপাবলিকানরা এবং আমেরিকান বিভিন্ন লোকজন বলে আসছিলেন যে আমাদের কনস্টিটিউশনের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যা অনুযায়ী বার্থরাইট সিটিজেন মানে যারা এখানে জন্ম নিবে তারা সবাই পাবে না। তো আমি শুরুতেই আজকে ধন্যবাদ দিতে চাই, এই কথাটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলার মধ্য দিয়ে যে আদালত পর্যন্ত গেল, এবং একজন ইমিগ্রেন্ট হিসাবে আমি বলতে চাই যে এই আদালতের সর্বোচ্চ মানে কনস্টিটিউশনকে ব্যাখ্যা করতে পারে কে? সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্ট যে রায়টা দিল, এটা আগামী আরো 100 বছর নিশ্চিত হলো, এবং এই সুযোগটা আমরা পেলাম কার কারণে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে। সো লেটস সে থ্যাংক ইউ টু হিম। মানে ওনার মতলব ছিল খুব খারাপ মতলব, কিন্তু ওনার উপর যে এটা পড়বে মতলব ভালো ছিল না। একটা প্রেসিডেন্ট অনেক উদ্যোগ গ্রহণ করেন জনগণের স্বার্থে, একটা উনি ধন্যবাদ পাওয়ার জন্য, এই ধন্যবাদ পাওয়ার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেন নাই। আপনি আনন্দিত যে প্রেসিডেন্ট একটু মানে দমে গেলেন, মানে আপনি একটু মানে আপনি খুশি হইলেন যে প্রেসিডেন্টের একটা উদ্যোগ থমকে দাঁড়ালো, এই জন্য আমি খুশি কিছু না। আমি বলছি যে ওনার যে বদমতলব, যেটা এই বদমতলব যে মতলব যখন মানে আপনি যদি মনে করেন এটা বদমতলব ছিল না, তিনি আমেরিকার অনেক লোকের প্রতিনিধি এবং তারা এটা নিয়ে কথা বলতেছেন। এখন তারা কথা বলতে পারবেন না, সবাইকে বলা হবে যে সুপ্রিম কোর্ট মেড এ ক্লিয়ার ডিসিশন অ্যাকর্ডিং টু দ্য হাইয়েস্ট ল অফ দ্য ল্যান্ড। সো এইটা নিয়ে আর কোনো থাকবে না, তো সন্দেহ থাকবে না। তো এই ব্যাখ্যাটা যে আমরা আজকে সুপ্রিম কোর্ট থেকে পেলাম, এটা তো আমাদের জন্য সুবিধার। এটার সুযোগ করে দেওয়ার জন্য আমরা কি প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি না? ধন্যবাদ। যদি এটা কোনো যে হাসান ভাই কি বলতে কিছু বলতে চাচ্ছে
এটা ধন্যবাদ দিয়ে দেন। যদি সাহেব লক্ষ্য করেননি যে ডোনাল্ড ট্রাম্প সাহেব তখনই নির্দেশ দিয়েছেন কংগ্রেসকে আইন বদলাও। উনি বলছেন তো সুপ্রিম কোর্ট আইন ব্যাখ্যা দিয়েছে, ফলে 100 বছরের আইন গৃহীত হয়ে গেল, তা নয়। আমাদের প্রেসিডেন্ট সাহেব তখনই এটাকে বদলানোর নতুন পায়তারা করছেন, এবং পায়তারা করবার জন্য কোন পথ গ্রহণ করছেন, তার অনুগত কংগ্রেসকে বলছেন আইন পাশ করো, আইন পাস করো, আইন পাস করো। ফলে তার মূল ব্যাপারটা আমি যেটা একটা বুঝে পড়েছি, মূল ব্যাপারটা কিন্তু রাজনৈতিক। এই যে ইমিগ্রেশন বিরোধী মনোভাবটা চাঙ্গা করবার জন্যে তার যে অনবরত চেষ্টা, আজ থেকে তো নয়, লাস্ট 20 ইয়ার্স ধরে তিনি আমাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেই যাচ্ছেন। তাতে তিনি এই সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তার চেষ্টা কিন্তু বিন্দুমাত্র কমবে না। তিনি আজকেই বলেছেন কংগ্রেসকে, গো অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং অন এ নিউ লেজিসলেশন। মানে তিনি তো প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, তিনি তার যে জনগোষ্ঠীর আস্থা অর্জন করেন, যাদের নিয়ে তিনি মানে রাজনীতি করেন, আর যারা তাকে নির্বাচিত করেছেন, তাদের মনোভাব বুঝে তিনি কংগ্রেসকে আইন প্রণয়নের কথা বলেছেন। আমি তো এটা খারাপ কিছু দেখি না এখানে। আমরা যদি মনে করি, আমি শেষ করি, আমরা যদি দেখি এই আইন প্রণয়িত হলে আমাদের শরীরে একটু রাগ উঠবে, গরম, আমরা প্রতিবাদ করব। এটাই তো আমাদের, এটা প্রেসিডেন্ট তো বলে নাই আমরা প্রতিবাদ করতে পারবো না। চৌধুরী সাহেব, আপনি একটু আগে বললেন যে দেশের সর্বোচ্চ আইন সভা থেকে আমরা জানতে পেরেছি এই আইনটি বাতিল হলো, সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে। তার মানে এই আইন, এই ব্যাখ্যাটা ট্রাম্প সাহেবের ক্ষেত্রেও প্রযোজ্য। উনি কি করলেন, আইন ব্যাখ্যা না মেনে তৎক্ষুনি এক ব্যবস্থা নিচ্ছেন যে কি করে আইনটাকে আবার ভাঙা যায়। না, আইন ভাঙার জন্য বলছেন না, নতুন আইন প্রণয়নের কথা বলছেন। আমি তো দুইটা জিনিস তো এক না, দুইটা জিনিস তো এক না। আমি একদিকে বলবো, আপনি একদিকে বলছেন 100 বছরের জন্য এই আইনটা কনফার্ম হয়ে গেল, অন্যদিকে আপনি দেখছেন যে আমার প্রেসিডেন্ট এই আইনটাকে রদ করবার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছেন। আরেকটা আইন পরিণত না হওয়া পর্যন্ত আমরা তো এটা আমরা সেলিব্রেট করতে পারি। এবং এখনকার যে পরিস্থিতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার যে আইন, এটা পারবেন বলে আমরা মনে করি না। তো আমি অভিবাসী হিসাবে আমি ধন্যবাদ, এবং এই সুযোগটা করে দেওয়ার জন্য উই আর গ্রেটফুল টু আওয়ার গ্রেট প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আপনি গ্রেটফুল হয়ে যান, আপনি ধন্যবাদ দিয়ে দেন আপনার পক্ষ থেকে। আমরা আমাদের 4th of জুলাই সামনে আমরা আমেরিকার স্বাধীনতা দিবস 250তম স্বাধীনতা দিবস উদযাপন করব, উদযাপন করব, এবং স্বাধীনতা দিবসকে স্বাধীনতার মতোই পালন করব, যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ওই হিসাবে পালন করতে চাই। with our great president, Mr. Taher, with our great president in the history of the United States. নো কিংশিপ, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এখানে আপনি কোনদিন পরাধীন তো ছিলেন না, কেউ আপনাকে পরাধীন করার জন্য স্বাধীনতা পরাধীন করার চেষ্টা করা হচ্ছে আমাদেরকে। স্বাধীনতা শুনেন, স্বাধীনতা একটা অনুভূতির নাম, স্বাধীনতা একটা পার্সপেক্টিভের নাম। আপনি যদি নিজে মনে করেন যে আপনি পুঁজিবাদ দ্বারা শৃঙ্খলিত, এটা মনে করতেই পারেন। আবার এটা আপনি মনে করতে পারেন মানে আপনি গোলামের জিঞ্জিরে থাকা অবস্থায় যে আমি তো এখানে সুখে খেয়ে ভালো আছি। তো আপনার এই স্বাধীনতা, আপনার স্বাধীন কথাবার্তা, আপনি এটা যে কোনো কিছু দিয়ে গালমন্দ করা, এটাও স্বাধীনতা। বাংলাদেশে লোকজন ফেসবুকে গালাগালি করে, এটাও মনে করে তার স্বাধীনতা। তো স্বাধীনতার প্রত্যেকে ভোগ করার নিজস্ব একটা ধারণা আছে, আপনার ধারণা অনুযায়ী আপনি করেন, আপনার তো কেউ আটকায় নাই। তাই সাহেব, জি ঠিক আছে, তাই আমরা করি। আপনি আপনার ধন্যবাদ দেন, আমরা আমাদের বিজয় উৎসব পালন করি, যে সুপ্রিম কোর্টকে আপনি জানান প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমরা জানাবো সুপ্রিম কোর্টকে অভিনন্দন। এই তো অবশ্যই অবশ্যই এ ব্যাপারে তো কোনো ভালো না মানে সন্দেহ নাই। আপনি প্রেসিডেন্টকে জানান, আমি সুপ্রিম কোর্টেও জানাই, প্রেসিডেন্টেও জানাই। প্রেসিডেন্ট এই সুযোগটা করে দেওয়ার কারণে সুপ্রিম কোর্ট আমাদেরকে আপাতত আশ্বস্তি দিল, এবং মানে এটা খুব সহজেই এই আইন নিয়ে কেউ কথা বলতে পারবেন না। জি, ট্রাম্প সাহেবের 24 সম্বলিত পাসপোর্ট নিয়েছেন কিনা এটা জানতে চাচ্ছে কেউ কেউ। কি বলতেছে, কি প্রশ্নটা? ট্রাম্প সাহেবের 24 সম্বলিত পাসপোর্ট আপনি নিয়েছেন কিনা একজন জানতে চাচ্ছে। নিব, আই কালেক্টেড। মানে আমেরিকার ইতিহাসে এরকম প্রেসিডেন্ট তো আর আসবে না, মানে যুগে যুগে ধরনের মানুষ আসবে না। আই কালেক্টেড, এই প্রেসিডেন্ট আর আসবে না, এটা ঠিক। কিন্তু আমেরিকার ইতিহাসে এরকম প্রেসিডেন্ট আমরা চাই না, আমরা চাই যে এই রেকর্ড যেটা কেউ ভঙ্গ না করে। এমন একজন লিডার সারা পৃথিবী আবার পাবে না, যে প্রতিদিন প্রেসকে মাতিয়ে রাখে, যে প্রতিদিন আলোচনায় রাখে, যে প্রতিদিন প্রেসকে গালাগালি করে, ইউ আর দ্য ওয়ার্স্ট হিউম্যান বিং। এই সিভিলাইজেশন এরকম একটা লোককে আর পাবে না। তারপরে ফেক এইটা গালাগালি করার
কিস্তিকে ওড়ানো সাংবাদিকদেরকে নিয়ে এই ইতিহাস আমরা আর পাবো না। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হাসান ভাই থ্যাংক ইউ। হাসান ভাই তো আপনি কমেন্ট নাই বোধহয়। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর মাসুদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।